ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। এখন আমি রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর তোমাদের তো কালকেই আমি একটা পোস্ট করেছিলাম আমার কমিউনিটিতে যে আমি যাচ্ছি বাইরে ঘুরতে, আর তোমরা অনেকেই অনেক কিছু গেস করেছিলে। আর আমি যাচ্ছি তোমাদের মধ্যে সবাই যেটাতে সব থেকে কম ভোট দিয়েছো সেই জায়গাতে, অর্থাৎ মালয়েশিয়াতে। আমরা মালয়েশিয়াতে যাচ্ছি, মালয়েশিয়া এয়ারলাইন্সে। আর এই এয়ারলাইন্সটা কিন্তু ডিসেম্বরের 3 তারিখ থেকে চালু হয়েছে, মানে ফার্স্ট ফ্লাই করেছে। আর আমরা যাচ্ছি আজকেও ডিসেম্বরের 3 তারিখ, কিন্তু আমাদের ফ্লাইট রয়েছে রাত 12টা 10-এ, মানে 4 তারিখ করেই যাচ্ছে। তো তোমরা অনেকেই আমার সিঙ্গাপুরের ভিডিও দেখেছিলে এবং সবাই খুব প্রশংসাও করেছিলে, এবং তোমরা চেয়েও ছিলে এইরকমই সস্তায় এবং ট্রাভেল এজেন্ট ছাড়া নিজেরা কিভাবে তোমরা বিদেশের অন্যান্য জায়গাগুলো ঘুরবে সেই রকম ভিডিও নিয়ে আসতে। তো এইবারে যে আমরা মালয়েশিয়াতে ঘুরতে যাচ্ছি, এটাও কিন্তু আমরা পুরোপুরি নিজেরা ট্রিপটা করছি এবং কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই আমরা যাচ্ছি। তো পুরোটারই বিস্তারিত তোমাদের বর্ণনা দেব, আমরা কিভাবে টিকিট বুকস করেছি, কিভাবে ভিসা হয়েছে, বা যা যা জিনিসপত্র সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে। তো মালয়েশিয়াতে কিন্তু এই 2024-এর ডিসেম্বর মাস পর্যন্ত পুরোপুরি ভিসা ফ্রি একটা কান্ট্রি। আমাদের কোনো রকম ভিসা লাগেনি, কিন্তু যারা তোমরা 2025 সালে যাবে ভাবছো মালয়েশিয়াতে, সেক্ষেত্রে কিন্তু আমার সিঙ্গাপুরের যে ভিডিওটা রয়েছে সেখানে আমি ডিটেলডে তোমাদেরকে বলেছি যে কিভাবে ভিসা করতে হবে। তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে তোমরা নিজেদের ভিসাটা অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা তো এই ডিসেম্বর মাসেই যাচ্ছি, সেই জন্য আমাদের কোনো ভিসা লাগেনি। কিন্তু হ্যাঁ, আমাদের যেটা লেগেছে সেটা হচ্ছে একটা অন অ্যারাইভেল কার্ড, যেটা কিন্তু আমাদের সিঙ্গাপুরের সময়ও লেগেছিল। আর এই অন অ্যারাইভেল কার্ডটা কিন্তু তোমাদের যেদিনকে তোমরা মানে ট্রাভেল করবে তার ঠিক 3 দিন আগের থেকে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা কিভাবে করতে হবে পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। প্রথমে গুগলে গিয়ে ইমিগ্রেশনের সাইট আপনাকে সার্চ করতে হবে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই পেজটি ওপেন হলে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তাহলে এই পেজটা ওপেন হবে, যেখানে প্রথমেই দিতে হবে আপনাদের পার্সোনাল ইনফরমেশন, যেমন আপনাদের নাম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, ইমেল আইডি ইত্যাদি। ইমেল আইডিটি অবশ্যই ঠিক দেবেন, কারণ মেইলেই আপনাদের অ্যারাইভেল কার্ডের কনফার্মেশন আসবে। পার্সোনাল ইনফরমেশন ডিটেলস দেওয়ার পরে ট্রাভেলিং ইনফরমেশন দিতে হবে, যেখানে ডেট অফ অ্যারাইভাল দিতে হবে, যেটা আপনারা ডেট অফ জার্নি 3 দিন আগেই করতে পারবেন। তারপরে আপনাদের রিটার্নিং ডেট দিতে হবে। এরপর আপনাদের মোড অফ ট্রাভেল সিলেক্ট করতে হবে। আমরা ফ্লাইটে যাচ্ছি, তাই এয়ার সিলেক্ট করেছি। এটার পরে অপশন আসবে লাস্ট পোর্ট। আপনারা যে কান্ট্রি থেকে আসবেন সেটাই সিলেক্ট করবেন। আমি ইন্ডিয়া থেকে যাব, তাই ইন্ডিয়া সিলেক্ট করেছি। এরপরে আপনি কিসে করে আসছেন তার নাম্বার দিতে হবে। আমরা ফ্লাইটে এসেছি, তাই ফ্লাইটের নাম্বার দিলাম। ফ্লাইটের নাম্বার টিকিটের ওপরেই লেখা থাকে। এরপর আপনাদের সিলেক্ট করতে হবে অ্যাকোমোডেশন অফ স্টে। আমরা হোটেলে ছিলাম, তাই হোটেল সিলেক্ট করেছি। এরপরেই হোটেলের ফুল অ্যাড্রেস দিতে হবে। যখন আপনারা কোনো সাইট থেকে হোটেল বুক করবেন, সেই বুকিং কনফার্মেশনে হোটেলের ফুল অ্যাড্রেস লেখা থাকে। এরপরে সিলেক্ট করতে হবে স্টেট অপশন। যারা কুয়ালালামপুরে স্টে করবেন তারা স্টেট নেম হিসেবে অবশ্যই সেলাঙ্গোর লিখবেন, আর পোস্ট কোডে লিখবেন 67536। কুয়ালালামপুরের ক্ষেত্রে এই স্টেট নেম আর পোস্ট কোডই ইউজ করতে হবে। এরপরে সিটিতে কুয়ালালামপুর সিলেক্ট করলেই আপনার ডিজিটাল অ্যারাইভাল কার্ডের ফর্ম ফিল আপ হয়ে যাবে। ফর্ম ফিল আপ করে সাবমিট করলেই 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনার দেওয়া ইমেল আইডিতে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ডের কনফার্মেশন চলে আসবে। আর এই কোন লিঙ্ক থেকে তোমরা এই অন অ্যারাইভেল কার্ডটা করতে পারবে সেটারও কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আমার সাথে আমি কেবলমাত্র নিয়েছি আমার পাসপোর্ট, এই অন অ্যারাইভেল কার্ড, আর সাথে নিয়েছি আমার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, আর সাথে নিয়েছি কিছু কারেন্সি। এবং এই কারেন্সিটাও আমি কিন্তু ইবিক্স ক্যাশ থেকে নিয়েছি, যেটার হেড অফিস হচ্ছে তোমাদের রবীন্দ্র সদনে। তোমরা ওখান থেকে কিন্তু ডিরেক্ট এরকম ক্যাশ কারেন্সি তোমরা এক্সচেঞ্জ করতেই পারো, ওখানে কিন্তু দামটা বেশ ভালো পাওয়া যায়।
আচ্ছা, এবার তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু এই ফ্লাইটের টিকিট কেটেছি স্কাই স্ক্যানার থেকে। তোমরা চাইলে কিন্তু স্কাই স্ক্যানার থেকে টিকিট কেটে নিতে পারো, এখানে কিন্তু অনেক সস্তাতে টিকিটস পাওয়া যায়। স্কাই স্ক্যানার থেকে টিকিট কাটতে হলে প্রথমে গুগলে গিয়ে স্কাই স্ক্যানার সার্চ করতে হবে। সার্চ করার পরে স্কাই স্ক্যানার ফ্লাইট সাইটে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই সাইটটি ওপেন হয়ে যাবে। ওখানে আপনারা কোথা থেকে মালয়েশিয়া যাবেন সেটা লিখতে হবে। আমরা কলকাতা থেকে যাব, তাই ফ্রমে কলকাতা লিখেছি আর টুতে কুয়ালালামপুর লিখেছি। এরপরে জার্নি ডেট ও ফিরে আসার ডেট দেওয়ার পরে আপনারা কতজন যাবেন সেটা সিলেক্ট করতে হবে। তারপরে সার্চ বাটনে ক্লিক করলেই ওই ডেটে কোন কোন ফ্লাইট আছে ও তাদের ফেয়ার কত সেটা পরপর চলে আসবে। আপনারা নিজেদের পছন্দসই ফ্লাইট সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করার পরে আপনাদের যাবতীয় পার্সোনাল ডিটেলস দিয়ে পেমেন্ট করলেই আপনাদের টিকিট বুক হয়ে যাবে। আচ্ছা, এই ফ্লাইটের ক্ষেত্রে তোমাদেরকে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে মালয়েশিয়া যাওয়ার অনেক সস্তা ফ্লাইট তোমরা পেয়ে যাবে, এয়ার এশিয়াই পেয়ে যাবে, খুব সস্তা। কিন্তু ওখানে যদি তোমরা টিকিট কাটো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্যাগেজের তোমাদের অ্যালাউ থাকবে না। মানে তোমাদের শুধুমাত্র কেবিন ব্যাগ একটা তোমরা নিতে পারবে, যেটা ওই 7 কেজি মতো তোমরা শুধুমাত্র নিতে পারবে। কিন্তু ধরো আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি 7-8 দিনের জন্য, সেখানে 7 কেজি লাগেজ সবসময়ের জন্য হয়ে ওঠে না, একটু বেশি লাগেজ হয়েই যায়। তো তাই জন্য আমরা আর কি এই এয়ার এশিয়ার ফ্লাইট নিই, আমরা মালয়েশিয়া এয়ারওয়েজ দিয়ে নিচ্ছি, যেখানে আমার প্রাইস পড়েছে ওই 20,100 সামথিং টাকা পড়েছে আপ ডাউন মিলিয়ে। কিন্তু আমাদের এখানে কিন্তু পুরো লাগেজটাও এটার ভেতরে ইনক্লুড হয়ে গেছে। সেই জন্য আমার কিন্তু মনে হয়েছে অনেক ভালো হয়েছে। এয়ার এশিয়াতে যদি তোমরা টিকিট কাটো, ব্যাগেজের জন্য কিন্তু এক্সট্রা তোমাকে অনেকটাই টাকা পে করতে হবে। আচ্ছা, আমাদের ফ্লাইট ছাড়বে রাত 12:10-এ, আর আমাদের এটা একটা নন স্টপ ফ্লাইট। তো এটা পৌঁছাতে আমাদের মোটামুটি সময় লাগবে 4 ঘন্টা 5 মিনিট। আর আমরা ওই মালয়েশিয়ার টাইমে পৌঁছাবো ওখানে ভোর 6:45-এ। তাহলে চলো মালয়েশিয়া এয়ারলাইন্সে আমাদের আজকের ফ্লাইটের কীরকম অভিজ্ঞতা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। রাত 11টা বাজে আর আমাদের ফ্লাইট কিন্তু চলে এসছে। দেখো, এটাতে করেই আমরা যাব মালয়েশিয়া এয়ারলাইন্স। আর আমাদের ইমিগ্রেশন থেকে শুরু করে সব কিছু প্রসেসই হয়ে গেছে, ভীষণ স্মুথ প্রসেস, কোনো অসুবিধাই কিন্তু তোমাদের হবে না। ফ্লাইটটা যে নতুন সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, একেবারে ঝাঁ চকচকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সাথে এখানে বেশ কিছু ফেসিলিটিস রয়েছে, যেমন ধরো এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। এছাড়া এটাকে যদি উঁচু করো, এখানে কিন্তু তোমরা ফোন টোন চার্জে দিয়ে এখানে দেখতে পারবে, সেই ব্যবস্থাটাও রয়েছে। আর এখানে তো এই ট্রেটা রয়েইছে। এছাড়াও এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট আর বালিশও দিচ্ছে। মানে আমাদের 2 ঘন্টা এই 4 ঘন্টার ফ্লাইট, তো তাতে কিন্তু একদম জম্পেশ ঘুমিয়ে টুমিয়ে আমরা কিন্তু যেতে পারবো। যথাসময়ে আমাদের ফ্লাইট তার যাত্রা শুরু করলো ভিন দেশের উদ্দেশ্যে। আচ্ছা, ফ্লাইটে যেতে যেতে যদি ইচ্ছে করে গান শুনবে, মুভি দেখবে, তার জন্যও কিন্তু এখানে অপশনস দেওয়া রয়েছে। যেমন ধরো প্রথমে আমাদেরকে এই ফ্লাইট মোডটা অন করতে হবে, তারপরে এই ওয়াইফাই এর সাথে কানেক্ট করলে তারপর এই যে MH স্টুডিও লেখা রয়েছে এটাতে আমাদের সিলেক্ট করতে হবে। তো সবার প্রথমে আমরা এখানে ফ্লাইট মোডটা অন করলাম, তারপর ওয়াইফাইটা অন করলাম। ওয়াইফাই এতে দেখো এই যে MH স্টুডিও দেখাচ্ছে, এটাতে আমরা সাইন ইন করলাম। তারপরে এটা করলেই দেখো কানেক্টেড হয়ে গেছে MH স্টুডিও। এরপরে গুগলে গিয়ে
যখন আমরা লিখব mastudio.malaysiaairlines.com এটা লিখে যখন আমরা সার্চ করব, দেখো এই পেজটা চলে এলো। এরপরে আমরা এটা প্রেস করলেই এখানে তোমরা মুভি এগুলো সব পেয়ে যাবে। পরপর অনেক রয়েছে। তারপরে ধরো টিভি রয়েছে, অডিও রয়েছে, এই গানগুলোও কিন্তু শুনতে পারবে। এছাড়া কিডসের জন্য অপশনস রয়েছে, এইসব মুভিস রয়েছে, এগুলো তোমরা দেখতে পারবে। আচ্ছা, আমাদের ফুড দিয়ে দিয়েছে ওনারা। আমরা দুটো ননভেজ নিয়েছি আর একটা ভেজ নিয়েছি। তো কি কি রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে রয়েছে একটা পরোটা রয়েছে, আর এর তলাতে রয়েছে সেটা হচ্ছে এটা খিচুড়ি রয়েছে, আর এটা আলুর একটা কিছু সবজি রয়েছে, সাথে এখানে স্যালাড রয়েছে, আর এটা কার্ড জাতীয় কিছু মনে হচ্ছে বাট বুঝতে পারছি না। আর এটা রয়েছে সল্টেড পিনাটস। আচ্ছা, আমি তো ভেজ নিয়েছি, তো ওরা নিয়েছে নন ভেজ। নন ভেজে কিন্তু এই আইটেমসগুলো সেম রয়েছে, শুধুমাত্র এই খাবারটা আলাদা রয়েছে, সেটা তোমাদেরকে দেখাই। এখানে যেরকম পরোটা ছিল ওরকম পরোটাই রয়েছে, সাথে ওদের রয়েছে খিচুড়ি, রাইস, আর এটাতে চিকেনের কিছু একটা আইটেম রয়েছে। অ্যান্ড অলসো 1 কোক অ্যান্ড 1 জুস। অরেঞ্জ অ্যাপেল। আর এখানে কিন্তু জুস, ওয়াইন, কোল্ড ড্রিঙ্ক সব কিছুই ওনারা দিচ্ছে। তো আমরা কোল্ড ড্রিঙ্ক নিয়েছি আর একটা জুস নিয়েছি। এই খাবার এবং ড্রিঙ্কস সবই কমপ্লিমেন্টারি ছিল। ভোরের আলো ফোটার আগেই নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই আমরা পৌঁছে গেলাম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সকাল 6:25 আর আমরা নেমে গেছি এখন মালয়েশিয়াতে, যেটা ইন্ডিয়ান টাইম হচ্ছে 4:05, ভোর 4:05। দেবে C5-এ, যেটা অনেকটাই দূরে, অনেক খুঁজে এখন আমরা যাচ্ছি C5-এর দিকে। দেখো সকাল 7টা বাজে, অথচ এখনো ভোরের আলো ফোটেনি, অন্ধকার। সবে সকাল হচ্ছে, দেখো বাইরে, জানি না কতটা দেখা যাচ্ছে। বেশ কিছুটা সময় ঘোরাঘুরি করে এবং অনেক জিজ্ঞাসাবাদের পরে জানতে পারলাম আমাদের এই টার্মিনাল থেকে বাসে করে যেতে হবে অন্য টার্মিনালে।
যেখানে প্রথমে ইমিগ্রেশন প্রসিডিওর কমপ্লিট করতে হবে, তারপরে নির্দিষ্ট বেল্টে গিয়ে ব্যাগেজ কালেক্ট করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, ইমিগ্রেশনের জন্য আমাদের ডিজিটাল অ্যারাইভাল কার্ড আর পাসপোর্ট লেগেছিল। আমরা ব্যাগেজ কালেক্ট করে চলে এসেছি, আর এখানে দেখো তোমরা সিম কার্ড থেকে শুরু করে ট্যাক্সি সব কিছুই বুক করে নিতে পারবে, কিন্তু এই জায়গাটা থেকে ট্যাক্সি যদি বুক করো তাহলে কিন্তু অনেকটা বেশি কস্টলি পড়বে। তোমাদেরকে কয়েকটা কথা বলে দিই, মানে এখানে কিন্তু ব্যাগেজ নেওয়ার জন্য বেশ অনেকটাই আমাদেরকে ঝামেলা পোয়াতে হলো। সেটা হলো, প্রথমে যখন আমরা এয়ারপোর্টে নামলাম, মানে ফ্লাইট থেকে নামলাম, সেখান থেকে আমরা চলে গেলাম অন্য আরেকটা জায়গাতে, এবং সেখান থেকে বাস ধরে আমাদেরকে অন্য আরেকটা টার্মিনালে আসতে হলো। তো সেখানে আমাদের ইমিগ্রেশন হলো। আফটার ইমিগ্রেশন কিন্তু আমরা ওই ব্যাগেজ নিতে গেলাম, কিন্তু সেখানে দেখলাম অলরেডি আমাদের ব্যাগেজ কিন্তু ওই বেল্ট থেকে বের করে ওনারা সাইড করে রেখে দিয়েছিলেন। তো এটা খুঁজতে আমাদের বেশ কিছুটা সময় লাগলো এবং বুঝতেও পারছিলাম না কি করব। তো তোমরা এটা মাথায় রাখবে, ওখানে একটা স্ক্রিন রয়েছে, সেখানে কিন্তু দেখায় প্রত্যেকটা ফ্লাইটের পাশে লেখা থাকে লাস্ট ব্যাগেজ বা লাস্ট ব্যাগ, এরকম লেখা থাকে। ওইটা ফলো করবে এবং তোমাদেরটা কোন বেল্টে আসছে সেটাও কিন্তু ওখানে লেখা থাকে, সেটা একটু তোমাদেরকে ফলো করতে হবে। আমরা এখানে যে এক্সিটটা রয়েছে তার এক্সিটের সামনেই যে সমস্ত সিমের যে শপসগুলো রয়েছে সেখান থেকে সিম নিয়েছি, এবং সেটাতে আমরা নিয়েছি ম্যাক্সিসের সিম, আর এটাতে কিন্তু আমাদের 60 মালয়েশিয়ান ডলার লাগলো। আর এটাতে কিন্তু আমরা আনলিমিটেড ডেটা এবং আনলিমিটেড লোকাল কলস করতে পারবো। এখন আমরা এক্সিটের সামনে চলে এসেছি, এখান থেকে আমরা গ্র্যাব অ্যাপ ধরবো এবং আমাদের হোটেল অবধি যাব। আমরা হোটেল বুক করেছি WP হোটেল। তো চলো আজকে আমরা WP হোটেলে থাকবো, কিভাবে যাচ্ছি, কত কি লাগছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমরা নিচে যাব, নিচ থেকে আমরা গ্র্যাব অ্যাপটা থেকে গাড়ি বুক করব। এখানে লিফট রয়েছে, এই লিফটে করে নিচে চলে যাব। এখানে আমরা দুটো গ্র্যাব কার বুক করছি, কেননা আমরা আছি 5 জন, তো একটাতে হবে না আমাদের। তো আমাদের কার বুক হয়ে গেছে, আর এটা কিন্তু নো ওয়েটিং জোন, মানে এখানে কিন্তু তোমরা বাইরে এসে তবেই গ্র্যাবটা বুক করবে, এখানে কিন্তু গাড়ি এসে দাঁড়িয়ে থাকে না। ওই তো চলে এসছে। আমরা ক্যাবে উঠে গেছি, আর ক্যাবে কিন্তু আমাদের হোটেল পর্যন্ত লাগছে 65 মালয়েশিয়ান ডলার। এখান থেকে কিন্তু মেট্রো যায়। ক্যাবে করে আমাদের হোটেল অবধি যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কেননা এই সময়টাতে বেশ ট্রাফিক জ্যাম থাকে। আমরা গ্র্যাব থেকে যে ক্যাবটি হোটেল অবধি বুক করেছিলাম সেখানে আমাদের 65 রিঙ্গিত করে লাগছিল, কিন্তু এই পথে 3টি টোল গেট পড়ে, যার পেমেন্ট আপনাদেরই করতে হবে। 3টি টোল মিলিয়ে 9 রিঙ্গিত এক্সট্রা আপনাদের পে করতে হবে। এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর মেন সিটি যাবার পথেই এই 3টি টোল গেট পড়ে, তাই আপনারা যেখানেই হোটেল বুক করবেন এক্সট্রা 9 রিঙ্গিত আপনাদের পে করতেই হবে। মালয়েশিয়া শহরের এই অপূর্ব সুন্দর ভিউটাকে এনজয় করতে করতে প্রায় 1.5 ঘন্টা পরে আমরা আমাদের হোটেলে পৌঁছালাম।
পৌঁছে গেছি, এখন বাজছে সকাল 9:30 আর আমরা হোটেলে কিন্তু আর্লি চেক ইন করে নিয়েছি। আর এই চেক ইনের জন্য আমাদের 100 রিঙ্গিত লেগেছে এক একটা রুমের জন্য। আমরা একটা রুমেই নিয়েছি আপাতত আর্লি চেক ইনের জন্য, সেটার জন্য 100 রিঙ্গিত দিয়েছি। আর 200 রিঙ্গিত আমাদের লেগেছে ডিপোজিট করার জন্য, যেটা আমরা যখন চেক আউট করব তখন ওনারা ওটা ফেরত দিয়ে দেবেন। আমাদের রিসেপশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমরা আগের থেকে আগোডা দিয়ে আমাদের এই হোটেলটা বুক করে নিয়েছিলাম, সেই জন্য আমাদের শুধু নামটা এখানে বলতে হয়েছে, ওনারা দেখে নিয়েছেন আর আমাদের পাসপোর্টটা দিলাম, তাতেই কিন্তু আমাদের চেক ইন প্রসিডিওর সব কিছু হয়ে গেছে। তো এরপরে চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আরেকটা কথা বলি, এখানে কিন্তু চেক ইন টাইম হচ্ছে দুপুর 3টে, তো এতক্ষণ আমরা ওয়েট করিনি, সেই জন্যই আর্লি চেক ইনটা করে নিয়েছি। তো চলো আমাদের 806 নাম্বার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে একটা ট্রিপল বেডেড রুম, যেটা দিয়ে ঢুকেই দেখো এখানে 3 জনের জন্য এখানে বেড রয়েছে, এখানে 2 জন আর এখানে 1 জন ইজিলি থাকতে পারবে। এছাড়া এখান থেকে কিন্তু দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। দুদিকে বড় বড় এখানে জানলা রয়েছে, জানলাগুলো কিন্তু খোলাও যায়, তো কোনো অসুবিধাই হবে না। এখান থেকে বাইরের ভিউটা কিন্তু দুর্দান্ত। আর এই খাটের ঠিক পাশে এখানে সোফা রয়েছে, চেয়ার রয়েছে, এখানে একটা ওয়ার্ক স্টেশন রয়েছে যেখানে জলের বোতল কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া রয়েছে। আর বেডের ঠিক পাশে এখানে রয়েছে চা কফি বানানোর সরঞ্জাম, সবই দেওয়া রয়েছে। এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, জলের বোতল, নিচে একটা মিনি ফ্রিজও রয়েছে। আর এখানে রয়েছে একটা আলমিরা যেখানে তোমরা সব জিনিসপত্র রাখতে পারবে। আর এই দিকটাতে রয়েছে একটা লকার, এখানে রয়েছে একটা লকার, এখানেও কিছু জিনিসপত্র রাখতে পারবে। আর ওপরটাতেও কিন্তু অনেক স্পেস রয়েছে জিনিস রাখার। আর বিছানা ঠিক সামনের দিকটাতেই রয়েছে একটা টিভি। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম স্লাইডিং ডোর রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম। দেখো এখানে মডার্ন সকল অ্যামিনিটিসই দেওয়া রয়েছে। এখানে রয়েছে টাওয়াল, এদিকে রয়েছে একটা সুন্দর আয়না, এখানে হেয়ার ড্রায়ার, আর কমপ্লিমেন্টারি হিসেবে এখানে সোপ, শ্যাম্পু, শাওয়ার ক্যাপ সবই দেওয়া রয়েছে। এদিকে রয়েছে বেসিন আর শাওয়ার এরিয়াটা এখানে আলাদা রয়েছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা আজকে থাকছি 817 নাম্বার রুমে। চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। দরজা দিয়ে ঢুকেই এখানে রয়েছে ওয়াশরুম আর এই দিকটাতে রয়েছে আলমারি। তোমরা আলমারিতে চাইলে জিনিসপত্র রাখতে পারো, এখানে কিন্তু লকার, ড্রয়ার্স সব কিছুই দেওয়া রয়েছে। আর এই আলমারির সামনেই রয়েছে এখানে চা কফি বানানোর সরঞ্জাম, ইলেকট্রিক কেটেল, জলের বোতল, আর এখানে একটা মিনি ফ্রিজ দেওয়া আছে। আর ঘরে ঢুকেই দেখো এটা একটা 3 বেডেড রুম, এখানে 2টো বেড রয়েছে, এটা একটা কিং সাইজের বেড আর একটা ছোট্ট সিঙ্গেল বেড রয়েছে। আর বেডের দুই পাশে কিন্তু দেখো এরকম ছোট ছোট জায়গা করা রয়েছে যেখানে তোমরা ফোন টোন ইত্যাদি জিনিসপত্র রাখতে পারবে। এইদিকে কিন্তু একটা ল্যাম্প শেডও রয়েছে। আর বিছানার সামনের দিকটাতে এখানে টিভি রয়েছে আর এখানে কিন্তু তোমরা টাওয়ালপত্র রাখতে পারবে, তার জন্য একটা জায়গা করা আছে। আর সামনে তোমাদেরকে দেখাই, এখানে আছে একটা ওয়ার্ক স্টেশন, সুন্দর একটা লাইটও দেওয়া রয়েছে। আর এখানে ইন্টারকমের ব্যবস্থা আছে, সাথে এরকম চেয়ার রয়েছে, এদিকে রয়েছে সোফা। এবার আমাদের রুম থেকে তোমরা কিরকম বাইরের ভিউটা পাবে সেটা দেখাই। দেখো এখানে পেট্রোনাস টাওয়ারের একটা টাওয়ারের বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে। আর বাইরে এরকম সুন্দর সিটি ভিউ একটা দেখা যাচ্ছে। আর এই দিকেও রয়েছে আরো একটা জানলা যেখান থেকে এই রকম ভিউটা পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একটা মোনোরেলের লাইন, এখান থেকে মাঝে মধ্যেই ট্রেন যায়, সেই ভিউটাও কিন্তু দুর্দান্ত লাগে। আর ওইটা দেখা যাচ্ছে যেটা দেখো মেঘের ভেতরে, ওটা হচ্ছে মারদেকা টাওয়ার, যেটা বুর্জ খালিফার পরে সেকেন্ড হাইয়েস্ট
টাওয়ার। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সকল মডার্ন অ্যামিনিটিস এখানে রয়েছে। এখানে টাওয়াল অবধি দেওয়া রয়েছে, এখানে রয়েছে কোমোড, এখানে সব কমপ্লিমেন্টারি জিনিসপত্র দেওয়া আছে। আর এখানে আছে সুন্দর একটা আয়না, যেটাতে এরকম সুন্দর লাইটও জ্বলে। আর এখানে আছে হেয়ার ড্রায়ার, আর এখানে বেসিন। তোমাদেরকে এরপর শাওয়ার এরিয়াটা দেখিয়ে দিই। এটা আলাদা রয়েছে, ঠিক ওই রুমটার মতোই, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। আমরা এই ডাব্লিউপি হোটেলের রুমগুলো বুক করেছিলাম আগোডা থেকে, আর এখানে আমাদের দুটো রুমে পড়েছে ৭,৪০০ টাকা। আর এই ৭,৪০০ টাকা আমাদের কিন্তু পার নাইট পড়েছে। আর এখানে কিন্তু তোমরা ধরো এখান থেকে ল্যাঙ্কাবি যাবে বা অন্য কোথাও যাবে, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা লাগেজ রেখে দিয়ে যেতে পারবে, এটাতে কোনো রকম এক্সট্রা চার্জেস লাগে না, যদি তোমরা এই হোটেলেই এসে আবার ব্যাক করো। যদি অন্য কোনো হোটেলে তোমরা বুক করে থাকো, মানে এই ডাব্লিউপি হোটেল তোমরা ছেড়ে দিলে এবং এখানে লাগেজ রেখে অন্য জায়গাতে গেলে, ফিরে এসে লাগেজটা নিয়ে অন্য হোটেলে চেক ইন করলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা এক্সট্রা চার্জ পে করতে হবে। আর আপনারা যখন এই হোটেল বুক করবেন তখন কিন্তু প্রত্যেকটা সাইট ভালো করে চেক করে নেবেন, কোনটাতে কম দামে আপনি পাচ্ছেন সেই অনুসারে বুক করবেন। আমরা কিন্তু booking.com বা মেক মাই ট্রিপ এই সমস্ত জায়গাগুলোতে খুঁজেছি এবং আগোডাতেই সব থেকে কমে পেয়েছি, সেই জন্য আগোডা থেকেই এই হোটেলটা আমরা বুক করেছি। আর যে কথাটা একেবারে না বললেই নয়, সেটা হচ্ছে এই হোটেলটা কিন্তু দুর্দান্ত সুন্দর এবং এখানকার স্টাফদের ব্যবহার ভীষণ ভালো, এবং এখান থেকে যা সুন্দর ভিউ পাওয়া যায় সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। আর সকল ফেসিলিটিসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মানে এক কথাতে যদি তোমরা কুয়ালালামপুরে থাকো, এই হোটেলটা কিন্তু একেবারে দুর্দান্ত একটা লোকেশনে পাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মালয়েশিয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।